ডাকসু জাকসু চাকসু অথবা রাকসু, কোথাও না কোথাও কেউ কেউ অপ্রতিরোধ্য, কেউ বা তুমুল জনপ্রিয়তা পেয়েও মেনে নিতে হয়েছে পরাজয়। কিন্তু তারপরেও মোটা দাগে অনেকের মনে স্বস্তি, বহু বছর পর বহু দশক পর অন্তত নির্বাচনটা তো হলো। আবার কারো কারো মনে এই স্বস্তিও আছে যে একেবারে সংঘাত রক্তপাতহীন কিছু নির্বাচন উপহার অন্তত তো দেয়া গেল। তারপরেও জয় পরাজয়, অভিযোগ অনুযোগ অনেক কিছুই থাকবে। সবকিছু মিলে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনগুলো কেমন হচ্ছে, কেমন হলো, তাই এবং এর খুঁটিনাটি, এর পেছনের নানা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আপনারা দেখছেন নিউজ 24। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছে মেঘমল্লার বসু, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন এবং সাবেক জিএস প্রার্থী। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ তানভীর বারী হামিম, আহ্বায়ক কবি জসিমউদ্দিন হল ছাত্রদল, সাবেক জিএস প্রার্থী। এছাড়া আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই স্টুডিওতে যোগ দেবেন মিফতাহুল হোসেন আল মারুফ, সাহিত্য স্পোর্টস সম্পাদক ছাত্র শিবির এবং কার্যনির্বাহী সদস্য ডাকসু। আপনাদের দুজনকেই স্বাগত। আরও একজন আসলে আমরা তাকে নিয়েও শুরু করব, কিন্তু যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়গুলো ছাত্র হল সংসদ নির্বাচন এবং আমরা মূল বিষয়টি যেটি নির্ধারণ করছি সেটি হলো ডাকসুর চোখে চাকসু রাকসু। কেমন হচ্ছে এবারের, কেমন হলো চাকসু নির্বাচন এবং রাকসু নির্বাচনটা কেমন দেখবেন? মেঘমল্লার আপনাকে দিয়ে শুরু করি। একটা অ্যানিকডোটাল কথা বলে শুরু করি। চাকসুতে যেই নির্বাচন হলো সেই নির্বাচনের পরে বা নির্বাচন চলাকালীন বিভিন্ন রকম আপনার কি বলবো ব্যত্যয়, নিয়মের ব্যত্যয় এবং অনিয়ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ কথা বলেছে। কোনো হলে আপনার ভোট পুনর্গণনার প্রয়োজন পড়ল না অভিযোগ থাকার পরেও, কিন্তু আমরা দেখলাম যে অতীশ দীপঙ্কর হলের ভোট দুইবার গুনতে হলো। কেন গুনতে হলো? কেউ অভিযোগ করেছিল, কেউ কেউ বলেছিল যে অতীশ দীপঙ্কর হলে ভোটে কারচুপি হয়েছে বা দ্বিতীয়বার গণনার পরে তো রেজাল্টে কোনো পরিবর্তন আসলো না। করা হলো একমাত্র এই কারণে যে ওইখানে আসলে ওই হলটিতে আপনার বামপন্থীদের দেওয়া যে প্যানেল, সেই প্যানেল বিজয়ী হয়েছে। অর্থাৎ শিবিরের ওইখানে যে মেকানিজম ছিল, ওইখানে যে ইঞ্জিনিয়ারিং ছিল, সেই ইঞ্জিনিয়ারিং ফাংশন করে নাই। সেই জন্য সেখানে দুইবার কিন্তু কোনো রকম কমপ্লেন ছাড়া দ্বিতীয়বার ভোট গণনা হয়ে গেল। অথচ আমরা এতগুলো প্যানেল, প্রত্যেকটা প্যানেল মিলে ডাকসু বিষয়ে এতদিন ধরে যে কোয়ারিগুলা করছি, সেই কোয়ারিগুলা এখন পর্যন্ত গুরুত্ব দিয়ে দেখার কোনো প্রয়োজন আমাদের প্রশাসন বোধ করছে না। বা চাকসুতেও অন্যান্য যে জায়গাগুলোতে অভিযোগ করা হলো সেই অভিযোগগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা কেউ বোধ করছে না। এ থেকে বোঝা যায় যে ছাত্র সংসদ নির্বাচনগুলিতে কোনো একটা নির্দিষ্ট পক্ষকে বিজয়ী করে নিয়ে আসার জন্য এক ধরনের প্রচেষ্টা, এক ধরনের প্রয়াস, এক ধরনের সংঘবদ্ধ এফার্ট রাষ্ট্রীয় বিভিন্ন রকম দৃশ্যমান এবং অদৃশ্য শক্তির তরফ থেকে। সবগুলোই তো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তাহলে, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে বিভিন্ন পন্থী ভিসিরা রয়েছেন এবং সেই সঙ্গে নিরপেক্ষ ভিসির কথাও অনেক কিছু 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 উপাচার্য বলেছেন যে আমরা নিরপেক্ষ। কিন্তু তারপরেও কেন সবকিছু একই প্যানেলে গেল বা একই প্যানেলে যাচ্ছে, বারবার এরকম বিজয় কেন আসছে? এটা নিয়ে আসলে আমরা ডিটেল কথা বলতে পারি। ছাত্র শিবিরকে যেসব জায়গায় ক্রেডিট দেওয়া সেসব জায়গায় ক্রেডিট দিতে আমাদের কোনো আপত্তি নেই। বিশেষত তারা যেভাবে করে আসলে তাদের অ্যাপলিটিক্সকে পলিটিক্স হিসেবে ইউজ করছে, সেটা নৈতিকভাবে খুবই ঘৃণ্য হলেও স্ট্র্যাটেজিক্যালি খুবই ভালো। সাংবাদিক সমিতি বলেন, বিতর্ক সংগঠন বলেন, জেলা সমিতি বলেন, আপনার রক্তদানের প্রতিষ্ঠান বলেন, সেগুলিকে তারা যেভাবে করে অরাজনৈতিকতার মোড়ক দিয়ে আসলে গত 8-10 বছর ধরে দখলে রেখেছে এবং যার প্রকাশটা আমরা 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি, সেটি স্ট্র্যাটেজিক্যালি বড় রোল প্লে করেছে। আমরা ডাকসু বা অভ্যুত্থানের আগ পর্যন্ত আপনি যদি ছাত্র দলের কাজ দেখেন বা বামপন্থীদের কাজ দেখেন, দেখবেন যে প্রধানত আমরা আলোচনা করছিলাম কীভাবে করে শেখ হাসিনা ফেলা যায় এই নিয়ে। আমাদের প্রকাশ্য কর্মসূচি প্রায় সব কিছুই গত 3-4 বছরে মূলত ছিল যে সরকার কীভাবে পতন ঘটানো যায়, সরকার বিরোধিতা ইত্যাদি ইত্যাদি। সেই একই সময় তারা হয়তো অনেক ক্ষেত্রে ইনফিলট্রেট করে সংগঠন মানে প্রাত্যহিক যে সংকটগুলি শিক্ষার্থীদের, সেগুলি নিয়ে বেশি কাজ করার সুযোগ পেয়েছে এবং তারা যেহেতু তাদের দলীয় ট্যাগ বা দলীয় যেই অবস্থান সেটিকে আসলে মুছে ফেলে সাধারণ শিক্ষার্থী রূপে থাকতে পেরেছে, ফলে তারা অনেক বেশি শিক্ষার্থীকে অ্যাক্সেস করতে পেরেছে। সেরকম অনেক কাঠামোগত রিজন আছে। কিন্তু তার বাইরেও সব থেকে বড় কথা যেটা আপনি যে একটা কথা বললেন যে নিরপেক্ষ ভিসি বলে কিছু নয়। অন্য সব পক্ষ তার পক্ষ স্বীকার করে। কেউ যদি বিএনপি পন্থী হয় সে প্রাউডলি বলে ভাই বিএনপি পন্থী, কেউ যদি বামপন্থী হয় সে প্রাউডলি বলে আমি বামপন্থী। ধরেন যেই সব শিক্ষকদের কোনো ধরনের দলীয় অ্যাফিলিয়েশন নাই, তাদেরও যদি পড়াশোনা বা তাদের একাডেমিক কাজকর্মের মধ্য দিয়ে বোঝা যায় যে তাদের দৃষ্টিভঙ্গি বা দার্শনিক ভঙ্গি অনেক বেশি সমাজতন্ত্র ঘেঁষা, তাদেরকে কিন্তু আমরা বামপন্থী শিক্ষক বলে ফেলতেছি, কারণ তারা এটা হাইট করেন না। আপনি জানেন যে বিএনপি পন্থী শিক্ষককে, আপনি জানেন বামপন্থী শিক্ষককে।
কিন্তু যারা জামাতপন্থী তারা কখনোই বলেন না তারা জামাতপন্থী, তারা বলেন তারা নিরপেক্ষ। এই যে নিরপেক্ষতার একটা ভেগ, ধরেন একজন মানুষ জামাতপন্থী হতে পারেন, কিন্তু আপনি যদি তাকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করেন তাহলে তো বিপদ। যে ধরেন আমরা এখানে দুইটা আলাদা আলাদা জায়গার প্রতিনিধি বসে আছেন, মিফতা আসলে মিফতা একটা জিনিসের প্রতিনিধি, মিফতা শিবিরের প্রতিনিধি, তো তিনি শিবিরের প্রতিনিধি হিসেবে কথা বলবেন, বা আমি বিএনপি ছাত্র দলের প্রতিনিধি হিসেবে কথা বলবো, আমি ছাত্র ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কথা বলবো, কিন্তু আপনার কাছে তো নিরপেক্ষ থাকা। এখন আপনার অধিকাংশ জায়গায় যেটা হচ্ছে যে আপনার কাজটা যারা করতেছে বিশ্ববিদ্যালয়ের ইয়েতে হোক সেই মানুষটা শিবিরের, সেই মানুষটা জামাতের, এবং এটা তাদের বলা যায় না। তাদেরকে জামাত বললে তারা হচ্ছে মন খারাপ করে। ঠিক আছে, আমরা একটু হামিম আপনার কাছে আসি। রাকসু চাকসু কোন নির্বাচন কেমন হলো? আসলে দেখুন, আপনি জানেন যে প্রথম এই ছাত্র সংসদ নির্বাচন চালু হয়েছিল, প্রচলন শুরু হলো 5 আগস্ট পরবর্তী সময় ডাকসুর মাধ্যমে। সেই ডাকসুতে আমরা দেখলাম যে ডাকসুতে বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধতা ছিল, এমনকি আপনাদের নিউজ 24 সব বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু ডাকসু পরবর্তী সময়ে এই ডাকসু নির্বাচনের যে অনিয়ম হয়েছে, যে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেইগুলো কিন্তু বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে তুলে ধরেছে এবং জাতির সামনে, এবং সেই ক্ষেত্রে কিন্তু জাতি সচেতন হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুলোও সচেতন হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে আপনার ডাকসুতেও কিন্তু সেম কাহিনী, কিন্তু যত দিন যাচ্ছে ডে বাই ডে কিন্তু কিছুটা আপগ্রেড হচ্ছে। অর্থাৎ আপনি দেখুন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিবিরের হোমল্যান্ড বলা হয়, হোম গ্রাউন্ড বলা হয়। অর্থাৎ বার্সা যদি নৌ ক্যাম্পে হারে তো সেটা তো কিছুটা আশাব্যঞ্জক তাদের জন্য নয়। কিন্তু আপনি দেখুন গতকালকে একটি নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু কিছু অব্যবস্থাপনা ছিল, যেমন অমোচনীয় কালির একটি ব্যাপার। এছাড়াও বিভিন্ন ধরনের সেখানে বিভিন্ন ধরনের যে আপনার অব্যবস্থাপনা, সেটা নিয়ে পর্যবেক্ষকগণ বলেছে, আমাদের শুধু ছাত্রদলই নয়, এমনকি ওইখানে যারা বিভিন্ন প্যানেলের প্রার্থী ছিল তারাও তুলে ধরেছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচনকে বলেছি যে এই নির্বাচনে প্রশাসন অ্যাটলিস্ট যেই অভিযোগ এনেছে সেই অভিযোগটা তারা বিশ্লেষণ করেছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছে, যেটা কিন্তু ডাকসুতে ছিল না, জাকসুতে ছিল না। অর্থাৎ আমরা যখনই শিক্ষার্থীরা সচেতন হতে শুরু করলো তখন কিন্তু আপনার হোম গ্রাউন্ড হলেও সেখানে ইচ্ছে মতনই কারসাজি আর করা যাচ্ছে না। অর্থাৎ তারা যে আগে যে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং করতো সেগুলো কিছুটা দুর্বোধ্য হয়ে উঠছে, এবং এই দুর্বোধ্য গতকালকে চাকসু নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে। আপনি দেখবেন ডে বাই ডে এই যে সারা বাংলাদেশে যে শিবিরের জয় জয়কার বলে একটি বাবল, একটা ফাঁকা বলি যে আপনার আওড়াচ্ছে এবং বলছে যে শিবিরের ব্যাপক জনপ্রিয়তা, সেই যে আপনার ফাঁকা বলি সেটা কিন্তু দিনে দিনে প্রমাণিত হবে যে এটা এক ধরনের ফাঁপা বলি, এবং সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এগুলো তারা তারা সম্ভব হয়েছিল। আরেকটি বিষয় দেখুন, গতকালকে আপনার চাকসু নির্বাচনে যে অব্যবস্থাপনা, সেখানে বলেছে যে একটি অমোচনীয় কালি, ওইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে অমোচনীয় কালি এটা নাকি জার্মানি ছাড়া হয় না। আজকে যখন জার্মান থেকে আনতে, আমি আপনাদের নিউজ 24 আসার সময় বসুন্ধরা গেট থেকে 50 টাকা নিচ্ছে পার্মানেন্ট মার্কার, আমি আপনাদের দিয়ে দেখাই যে আমি এখানে মার্কারটি দিলাম, এটা শুকানোর পরে আমি কিন্তু ডলছি, এটা যাচ্ছে না। তাহলে আপনার কি এমন পার্মানেন্ট মার্কার তারা পেল না? গতকাল চাকসু নির্বাচন কমিশনার বললেন যে সারা বাংলাদেশ তারা তন্ন তন্ন করে খুঁজেছে, তারা জাতীয় নির্বাচন কমিশনের সাথে পর্যন্ত কথা বলেছে যে এটা কোথায় পাওয়া যায়। তারা বলেছে এটা জার্মান ছাড়া নাকি আনা সম্ভব নয়। তো এই যে এই ধরনের যে বিভিন্ন ধরনের কি বলবো, বিভিন্ন ধরনের এক ধরনের এগুলোকে আমরা কূটকৌশলই বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন একটি অমোচনীয় কালি দিয়েছে, এমনকি কিছুক্ষণ পর সেই মার্কারও শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা কি করেছে, ভোটে যে ব্যালটে যে ক্রস চিহ্ন দিতে হয় সেটি আরেকটি পেন এনে দিয়েছে। সেই পেনে কিন্তু অনেক সময় আপনার ওএমআর রিডিং নেয় না উইদাউট মার্কার। তো এই ধরনের বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের কি সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এবং ইন্টেনশনাল ইঞ্জিনিয়ারিং এইগুলা কিন্তু ঘটেছে। জি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আশা করি সবার। এতগুলো বিশ্ববিদ্যালয়, এখন পর্যন্ত 4টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, এতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ছাত্রদল বা বাম দল বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে রেখে শুধুমাত্র ছাত্র শিবিরকে জেতানোর জন্য বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তাদেরকে কেন সহায়তা করবে বা তারা সরাসরি অংশ নেবে, কেন অন্য সব ছাত্র সংগঠনকে তারা অপছন্দ করছে? আইসিসি কেন ইন্ডিয়াকে বেশি সহযোগিতা দেয় সারা বিশ্বের মানুষ বলে, এটা তো আপনারা জানেন যে আইসিসিতে কেন বলা হয় যে আইসিসি সবসময় ইন্ডিয়াকে সাপোর্ট দেয়। ঠিক একইভাবে এই যে 5 আগস্ট পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন না, রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গাও কিন্তু জামাতপন্থী যারা রয়েছে, যাদেরকে নিরপেক্ষ একটি অবয়ব দিয়ে গত 17 বছর যারা সফট আওয়ামী লীগার হিসেবেও খ্যাত ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে। সুতরাং তারা তো তাদেরকে সাপোর্ট করবে বা তাদেরকে বিভিন্ন ধরনের প্যারাটোরাইজ করবে, এটাই স্বাভাবিক। ঠিক যেমন আইসিসি ইন্ডিয়াকে করে, ঠিক এরকম জামাতপন্থী যে ভিসিরা রয়েছে যারা নিরপেক্ষ বলছে নিজেদেরকে, তারাও এইভাবে বিভিন্নভাবে এই প্রশাসনিক কর্মকর্তাগণ সহযোগিতা করছে।
ধন্যবাদ। মেঘ, একটু আপনার কাছে আসি। শুধুমাত্র ছাত্র শিবিরের এরকম বিজয়ের কারণেই কি আসলে অকপটে যে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই যেই 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো, একটা এখনো ভোট গণনা চলছে যদিও শেষ হয়নি, তাদেরকে কি আসলে অকপটে পক্ষপাত দুষ্ট বলা যায়? মানে পক্ষপাত দুষ্ট, ধরেন আমি যদি ডাকসুর কথা বলি, আচ্ছা আমরা আপনার এখানে সবাই আপনার ছাত্র এবং এখানে কেউ কোনো ফালতু লোক না। মানে যারা আমরা ধরেন ডাকসুতে ভিপিজিএস পদে নির্বাচন করেছি, আমাদের প্রত্যেকের ফ্যাসিবাদী আমলে, শেখ হাসিনার স্বৈরাচারী আমলে নিজেদের মতো করে সেই শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে কন্ট্রিবিউশন আছে। তাহলে যখন একটা জায়গায় দাঁড়িয়ে ধরেন উমামা ফাতেমা, আবিদুল ইসলাম, আপনার কি বলে আমাদের আব্দুল কাদের, মেঘমল্লার বসু, এরা সবাই মিলে একটা জিনিসের প্রতিবাদ করছে, বলা হচ্ছে যে এইটা একটা কনসার্ন, আমাদের এই কনসার্নটা আপনারা মিটান। তাহলে সেই কনসার্নটা গা করতেছে না কেন প্রশাসন? আমি বুঝলাম যে অনেক বড় নির্বাচন, অনেকদিন নির্বাচন হয় না, নির্বাচন করতে গিয়ে মানে নানান ঘটনা ঘটে গেছে, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, ফাইন, এটা হিউম্যান মিস্টেক, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে তার পরবর্তীতে যখন আমরা বারবার করে তাদেরকে বলতেছি যে এই কয়েকটা জিনিস ইনভেস্টিগেট করেন, তারা আমাদের ঘুরাচ্ছে কেন? তারা সেগুলো কোনো সমাধান করতেছে না কেন? তারা যদি পক্ষপাত দুষ্ট না হয়ে থাকে তাহলে তো এগুলো করার কোনো কারণ নাই। যে হামিম যে উদাহরণটা দিল, ধরেন অমোচনীয় কালে, আপনি এটা কি ব্যাখ্যা দিবেন বলো? মানুষ তো এত ইনকম্পিটেন্ট হইতে পারে না। মানে উনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, আপনার দর্শকও বিশ্বাস করতে পারবে না যে এত ইনকম্পিটেন্ট মানে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হতে পারে। তারা হাইলি ইনকম্পিটেন্ট, তারা এত ইনকম্পিটেন্ট যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হওয়া তো দূরের কথা, তাদের কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া উচিত না, অথবা তারা পক্ষপাত দুষ্ট। এখন এই দুইটা ব্যাখ্যার মধ্যে কোন ব্যাখ্যাটা আপনার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু এই দুইটার বাইরে লজিক্যালি আসলে যাওয়া সম্ভব না। ধন্যবাদ। হামিম, একটু আপনার কাছে আসবো। সেটি হলো যে আমরা এর আগেও যখন ডাকসু বা জাকসু নির্বাচন যখন চলছিল, তখন আমরা যেসব ছাত্র নেতারা এসেছিলেন বা যারা সাবেক ছাত্র নেতা ছিলেন, ডাকসু জাকসুর সাবেক ভিপিজিএস যারা ছিলেন, তাদের সবাইকে এই প্রশ্ন করেছি। আপনাদেরকে এই প্রশ্নটা সরাসরি করতে চাই, যেহেতু ডাকসুতে আপনারা সরাসরি মাঠের রাজনীতিতে ছিলেন। গুপ্ত রাজনীতি, যেটাকে আপনার গুপ্ত রাজনীতির কথা বলছেন ছাত্র শিবিরে, সেটাকে ছাত্রদল কেন বুঝলো না? আসলে দেখুন, 5ই আগস্ট পূর্ববর্তী সময় আমরা কিন্তু সবসময় লড়াই সংগ্রাম, অর্থাৎ আমাদের মূল লক্ষ্য ছিল যে বাই হুক অর ক্রুক এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো, এই ফ্যাসিবাদী শক্তির বিলোপ করা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল, যার জন্য আমরা সবসময় আন্দোলন সংগ্রামের দিকে মনোনিবেশ করেছি। আমরা এই আন্দোলন সংগ্রামে মনোনিবেশ করতে যে আমাদের ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ তারা কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য নিজেদের ক্যারিয়ারকে আপোষ করেনি। তারা কিন্তু হলগুলাতে ছাত্রলীগের বেশে থেকে ছাত্রলীগকে সহযোগিতা করে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার মতন কাজ করেনি। কিন্তু এই যে আপনি যাদেরকে বলছেন বা বাংলাদেশের মানুষ যাদেরকে গুপ্ত বলতে এক নামে চেন, অর্থাৎ গুপ্ত ইকুয়াল টু ছাত্র শিবির বা জামাত, এটাই তো বর্তমানে ন্যারেটিভ। তো এই ন্যারেটিভ বা এই যে দালিলিক প্রমাণ, এটা কিন্তু তারা কি করেছে, এতদিন তারা ছাত্রলীগের সাথে ছিল বা হলগুলোতে তারা 5ই আগস্টের পরবর্তীতে তারা দেখা গিয়েছে এই শিবির নেতারা নিজেদেরকে বলছে আমরা কোনো ধরনের আমাদের বায়াসনেস নেই, আমরা নিরপেক্ষ, অর্থাৎ অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট তারা ট্রিট করছে, কিন্তু তারা সিস্টেমেটিক্যালি তারা যে বিষয়গুলো বাস্তবায়ন করছে সেগুলো সম্পূর্ণ শিবিরের পক্ষে যাচ্ছে। এবং কিছুদিন পর আপনি দেখেন 5ই আগস্টের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই বলে যে ছাত্রনেতা মিছিলের নেতৃত্ব দিয়েছেন সাধারণ শিক্ষার্থী হিসেবে, তার 5 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটিতে তিনি একটি সম্পাদক পদ পেয়েছেন এবং বর্তমানে এই ডাকসুতে তিনি একটি নির্বাচিত প্রতিনিধি হিসেবে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। ঠিক একইভাবে আপনি দেখুন যে আপনার এই যে যারা বিভিন্ন সময় নামে বেনামে নিজেদেরকে পরিচয় দিত না, যে বলতো জেনারেল স্টুডেন্ট, তারাই কিন্তু তাদের কিন্তু জয় জয়কার। 5ই আগস্টের পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে আমার কিন্তু হলে উঠতে 4 মাস সময় লেগেছে। আমি যখন 5ই আগস্টের পর হলে যাই, তখন হলে সেখানে শিক্ষার্থীরা বলে ভাই আপনি এইভাবে হলে উঠতে পারবেন না, আপনি বৈধ ছাত্র, আপনি হলে থাকতে পারবেন অবশ্যই, কিন্তু আপনাকে সিস্টেমেটিক্যালি আসতে হবে। আমি তখন জিজ্ঞেস করলাম ঠিক আছে, আমি ভেবেছিলাম তারা জেনারেল স্টুডেন্টস, তাদের যে মতামত তাকে প্রাধান্য দেওয়া উচিত, যেহেতু 5ই আগস্টের পর একটি নতুন বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু যারা আমাকে ওই দিন বাধা দিয়েছিল তারা কারা? পরবর্তীতে দেখা গেল ওই সময় ফ্যাসিস্টের সহযোগী বিভিন্ন নীল দলের শিক্ষকরা কিন্তু প্রভোস্টশিপ ছেড়ে দিয়েছিল, অর্থাৎ তারা সেই সময় একটি অগণতান্ত্রিক উপায়ে সেই সকল ছাত্ররা কিন্তু একটি শিক্ষার্থী প্রতিনিধি নামক কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। সেই শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যারা সে সময় ছিল, পরবর্তীতে তারাই কিন্তু বিভিন্ন হলগুলোতে ভিপিজিএস এজিএস পদে জয়লাভ করেছে। তারা যারা 5ই আগস্টের পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছে এবং অগণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে নিজেদেরকে জারি করেছে এবং পরবর্তীতে শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে তাদেরকে চেনা গিয়েছে। এই জন্য আমরা বুঝতে সে সময় সক্ষম হয়নি, কিন্তু দিনে দিনে আমরা শুধু নয়, বাংলাদেশের সকল শিক্ষার্থী। আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মিফতাহুল হোসেন আল মারুফ,
সাহিত্য ও স্পোর্টস সম্পাদক ছাত্র শিবির এবং কার্যনির্বাহী সদস্য ডাকসু। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ডাকসুর চোখে রাকসু চাকসু নির্বাচন নিয়ে আমরা আলাপ করছি এই বিষয়, কিন্তু এরই মধ্যে আমরা মেঘমল্লার এবং হামেম ওনাদের দুজনের সাথেই কথা বলছিলাম। তারা দুজনেই কিন্তু আসলে অভিযোগের তীর ঘুরে ফিরে ছাত্র শিবিরের দিকে আসে। প্রথমত গুপ্ত রাজনীতির কথা বলা হয়, দ্বিতীয়ত প্রশাসন, সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনাদের পক্ষে কাজ করেছে, সেরকম একটা অভিযোগ ঘুরে ফিরে এই সব ছাত্রদের কাছ থেকে আসে। সকল ছাত্র সংগঠন কেন শুধুমাত্র ছাত্র শিবিরের বিরুদ্ধে যাবে, কেন? জি, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন সবার প্রতি সালাম ও শুভেচ্ছা, এবং আমার যারা সহ-আলোচক আছেন তাদের প্রতি শুভেচ্ছা। এগুলো আসলে অভিযোগ না, এগুলো আসলে অপবাদ এবং মিথ্যাচার। জুলাই আন্দোলনের পরে শিক্ষার্থীদের একটা নৈতিক দাবি ছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে। তো এই ছাত্র সংসদ নির্বাচনগুলো আমাদের সবারই চাওয়া। এটা একটা ডেমোক্রেটিক প্রসেস। তো ডেমোক্রেটিক প্রসেসে অংশ নিলে সেখানে সমালোচনা থাকবে, মতভিন্নতা থাকবে, এটা খুবই স্বাভাবিক এবং এটাকে আমরা গ্রেসফুলি নিতে হবে। দ্বিতীয় আলাপ হচ্ছে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর কোনো প্রমাণ তারা দিক। এই অভিযোগগুলো তো গত 1 বছর ধরেই চলে আসছে। একেবারে বাতাসে বায়বীয় অভিযোগ দিয়ে তো আর কোনো কিছু প্রমাণ করা যায় না। তো শিক্ষার্থীরা যাদেরকে সত্যিকারের প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে তারাই তো ডাকসু, জাকসু এবং চাকসুতে নির্বাচিত হয়েছে, এবং আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকশন চলছে। সেখানে তো দেখলাম যে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় পেজ থেকে বিস্কুট বিলানোকে অস্ত্র বিলানের সাথে তুলনা করা হয়েছে। তো এই ধরনের প্রোপাগান্ডা, মিথ্যাচার, অপবাদ এগুলো চলেই। অভিযোগ দিলে তো আপনাকে ধরেন ন্যূনতম একটা ক্রেডিবিলিটি থাকতে হবে। কোনো একটা বিষয়ে আপনি অভিযোগ দিচ্ছেন, সেই অভিযোগের ক্রেডিবিলিটিটা কি? যেসব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে বা যে ধরনের অভিযোগ সাধারণ ছাত্র বা বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এসেছে, সেই অভিযোগগুলো সবই মিথ্যাচার। এতগুলো ছাত্র সংগঠন কেন আপনাদের বিরুদ্ধে মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে তো কি অভিযোগ আছে ভাইদের, সেটা তো আমি জানি না। মানে ওনাদের অভিযোগগুলো কি অভিযোগ সেটা স্পষ্ট করুক। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আপনারা গুপ্ত রাজনীতি করেছেন। গুপ্ত রাজনীতি কোন ফর্মে করেছেন বা কৌশলগত কি ধরনের? ধরেন যে আমি গুপ্ত রাজনীতি করেছি, তো এটা কোন ফর্মে করেছি? আমি তো ছাত্র শিবিরের প্রতিনিধি এখানে আছি, তা আমি ছাত্র শিবিরের সমস্ত প্রোগ্রামগুলোতে অংশ নিচ্ছি। মানে আমি কোন ফর্মে গুপ্ত রাজনীতি করেছি সেটা আমাকে 5 আগস্টের আগ পর্যন্ত আপনারা কিভাবে রাজনীতি করেছেন? আচ্ছা, 5 আগস্টের আগে এই যে গত 17 বছরে ছাত্র শিবিরের উপরে যে সিস্টেমেটিক জুলুম হয়েছে, এইটা থেকে তো আপনি এড়াই যাচ্ছেন। জুলুম তো হচ্ছে বাম সংগঠন এবং ছাত্র দলের রাজনৈতিক এবং সামাজিক স্বীকৃতি ছিল। ছাত্র শিবির করাটাই অপরাধ, ছাত্রদল করাটা অপরাধ নয়। ছাত্র শিবির হলেই তাকে মেরে ফেলা যায়, ছাত্র শিবির সন্দেহ হলেই তাকে মেরে ফেলা যায়। শহীদ শরফুজ্জামান নোমানী ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, তাকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। ছাত্র শিবিরের সমস্ত নেতাকর্মীকে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎকালীন ফ্যাসিস্ট আমলে ব্লক রেড দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে। ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বাইরে বুয়েটে বেধড়ক পিটিয়েছে। তাদেরকে নিয়ে আপনারা আলোচনা করেছেন? আসলে দেখুন একটা বিষয় যে আপনি বললেন যে যদি ইন্টারাপ্ট না করেন তাহলে একটু ভালো হয়। বলি যে আমাদের থেকে বেশি হয়েছে, ছাত্রদল থেকে বেশি হয়েছে। গুম কমিশনের সর্বশেষ রিপোর্টটা কি সহজে বলা? আচ্ছা ভাই, মনে হয় এত পরিমাণ লোক আমাদের আহত নিহত গুম কোন হয়েছে, আমরা চাইলে এতগুলো নাম মুখস্থ করতে পারি না। আমরা তো এটাকে খুব কম সংখ্যক হয়েছে, যার জন্য মুখস্থ করে বলা না না না, আমরা তো এটাকে অ্যাড্রেস করি যে আমরা তো বলছি না যে আপনাদের উপর কিছু হয় নাই, কিন্তু আমাদের উপরে আপনারা তো ছাত্রদল পরিচয় চলতে পারতেন। আমরা তো গুম খুম হয়েছে না, ছাত্র শিবির পরিচয় হইলেই তাকে মেরে ফেলা যাচ্ছিল বিশ্ববিদ্যালয় হলগুলোতে। খুবই সত্য ছিল, আপনি এটাকে চাইলেই অস্বীকার করতে পারেন। এজন্য ছাত্রলীগের বেশি ভালো থাকবো কেন? আমি ছাত্রলীগের বিষয় ভালো থাকবো। থাকছেন তো আপনাদের অনেকেই। কে কে থাকছেন আপনি বলেন? আপনাদের শিবিরের সভাপতি থেকেছে বর্তমানে ডাকসু হিসেবে যাকে বলা হচ্ছে তাকে, আপনাদের শিবিরের যে সেক্রেটারি রয়েছে বা জিএস পদে যিনি জিতেছেন তাকে আমরা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে রেখেছি। তিনি একমাত্র ছাত্রলীগ নেতা যিনি এখনো পর্যন্ত বহিষ্কৃত না হয় অথবা পদত্যাগ না করে। আচ্ছা, এই বিষয়টা মনে হয় একেবারেই মীমাংসিত, এটা গিনেস বুকে নাম, এবং এই বিষয়টা একেবারেই মীমাংসিত, এবং এই বিষয়টা ফরদ ভাই নিজেই অনেকবার ক্লিয়ার করেছেন যে তার ছাত্রলীগের কোন অ্যাক্টিভিটিতে তার দেখান, তার সেখানে কোনো অ্যাক্টিভিটিস ছিল কিনা। আর বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কালচার কি তাহলে হামিম ভাই ভুলে যাচ্ছেন? বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশটাই ভুলে যাচ্ছেন? গত 17 বছরের যে সিস্টেমিক অপারেশন সেটাকে ভুলে যাচ্ছেন? আমরা ভুলিনি বলে তো শিবিরকে সহজে নিতে পারছি না, কারণ শিবির ছাত্রলীগের বেশি ছিল। আমি সেটাই বলছি, বলতে পারলে তো কোলাকুলি করে সাথে রাখতাম। আমি সেটাই বলছি যে গত 17 বছরে ছাত্র দলের তো সামাজিক ও রাজনৈতিক স্বীকৃতি ছিল। আপনাদের কোন নেতা, আপনারা তো 5 আগস্টের দিন পর্যন্ত, জুলাই আন্দোলনের সময় পর্যন্ত আপনাদের কেন্দ্রীয় অফিস করেছেন। আপনাদের প্রত্যেকটা উপজেলা ইউনিট পর্যায়ের অফিসরা
খোলা ছিল, ছাত্র শিবিরের কেন বন্ধ ছিল? কারণ আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম না, এটা না, আমরা চ্যালেঞ্জ এভাবে নয়, অবশ্যই ভাই এটাকে ধরেন পলিটিক্যালি রেটরিক্যালি আপনি বলতে পারেন যে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, কিন্তু আমাদেরকে তো অঘোষিতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, প্রয়োজন রাজনীতি করব না, কিন্তু ছাত্রলীগের বেশি একটা ফ্যাসিস্টকে দীর্ঘায়িত করেছেন আপনারা, ছাত্রলীগের বেশি কেন ফ্যাসিস্টকে দীর্ঘায়িত করার জন্য সমস্ত দায় এখন ছাত্র শিবির হয়ে গেল, কারণ ছাত্র শিবির কিছু দায় রয়েছে। এই ধরনের দায় দেওয়ার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে বাস্তবতাটা স্বীকার করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসে অংশ নিলে হার জিত থাকবে, সেটাকে গ্রেসফুলি এমব্রেস করতে হবে। আমি যদি সেই প্রসেসে না যাই, সেই প্রসেসে যদি অংশ না নেই, শুধু দায় দিয়ে দিই, অভিযোগ করি, অপবাদ দিই, প্রোপাগান্ডা নেই, এটা শিক্ষার্থীরা ভালোভাবে নেয় না, যেটার উদাহরণ আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে দেখি। জি, অনেক অনেক ধন্যবাদ। মেঘ কিছু বলতে চাইছিলেন? প্রথম কথা হচ্ছে যে এস এম ফরহাদের ছাত্রলীগ করাকে হলের পরিস্থিতি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না, কারণ তিনি ফ্যাকাল্টি ছাত্রলীগের সদস্য ছিলেন, হল কমিটির না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওনাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, ওনাদের ডিহিউম্যানাইজ করা হয়েছে, ওয়েল অ্যাকসেপ্টেড প্রত্যেকটা জিনিস। হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হতো, তো উনাদের তো প্রচুর রিসোর্স, উনাদের নেতারা উনাদেরকে নানানভাবে, উনাদের আলাদা আলাদা ম্যাচ আছে, সেই ম্যাচে আমরা জানি যে ছাত্র শিবিরের মানে ওরিয়েন্টেশন হয়, সেখানে ছাত্র শিবিরকে গ্রুম করা হয় ইত্যাদি ইত্যাদি। তা উনাদের যারা নেতাকর্মী তারা যারা মানে হলে থাকতে পারতেছে না দেখে, ধরেন আমরাও হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হবে, এ কারণে প্রচুর মানুষ তো হলে থাকে নেই, তারা হলে না থেকে বাইরে থাকছে। এখন উনারা যে হলে এই পরিমাণ এক্সেস পায় তার একটা বড় কারণ হচ্ছে উনারা হলে পূর্ববর্তী সময় সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ছিল। এইখানে একটা কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়েছে অন্যদের সাথে উনাদের, যে উনারা বেসিক্যালি মিশে থাকতে পেরেছিল নিজেদের পরিচয়কে আগোপন করে নানান ফরম্যাটে। সো নির্বাচনে অনিয়ম হচ্ছে এইটা বললে আপনারা প্যারা খাচ্ছেন কেন? আপনারা তো প্রশাসক না, আপনারা তো প্রশাসন না। এখন ধরেন আপনি নির্বাচিত একজন প্রতিনিধি, এখন আপনি যতদিন নির্বাচিত প্রতিনিধি হবেন বা আপনি জীবনে যে রাজনীতি করবেন না কেন, আপনাকে তো সারা জীবন এটা শুনতে হবে ভাই, যে হইতেছে আপনি যেই নির্বাচনে জিতছিলেন সেই নির্বাচনের মানে ওই যে নীলক্ষেতের অমুক, নীলক্ষেতের ভিপি, নীলক্ষেতের জিএস। এখন এখানে মুশকিলটা বুঝেন, এখানে এই ডাকসুর কাজ আটকানো বা এখানে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ছাত্র সংসদকে কাজ না করতে দেওয়া, এগুলা তো কারো ইন্টেনশন না। কিন্তু আপনারা অনেস্ট অবস্থানটা নেন না, যে হইতেছে যে ভাই আপনার জন্য যেমন প্যারা, এটা আমার জন্য যেমন প্যারা, হামিমের জন্য যেমন প্যারা, আপনার জন্য তো প্যারা। কেন আপনি যে প্রশ্নবিদ্ধ যেই সব কারণে নির্বাচনগুলো হচ্ছে সেগুলোর সলিউশনের জন্য আপনারাও কথা বলেন না কেন? ডাকসুর নেতৃত্ব আপনারাও কথা বলেন যে এখানে এই কোয়ারিগুলো এতগুলা প্যানেল থেকে উঠছে, সেই কোয়ারিগুলা সব আপনার প্রশাসন মিটা। আপনি মনে হয় মেঘদা দেখেন নাই, আমরা বলছি যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিবে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে আমরা কন্ডাক্ট করছি না, নির্বাচন কমিশনের 10 জন সদস্যের মধ্যে তো 8 জনই সাদা দলের ছিল। বিশ্ববিদ্যালয়ের এখন হলগুলোর সাদা দলেও তো আবার অনেক নিরপেক্ষ শিক্ষক। আমি বলি যে সাদা দলই তো 8 জন ছিল, সাদা দলের না একজন তো পিঙ্ক দলের ছিল। আমি বলি তাহলে বিশ্ববিদ্যালয়ের এখন প্রভোস্ট, ডিন, ফ্যাকাল্টি, মানে যারা ফ্যাকাল্টিতে নেতৃত্ব দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দিচ্ছে, এরা কারা? সাদা দলেরই তো। আমি কখনোই এইটাকে ধরেন ভুলে যাব না, কারণ বাংলাদেশের কালচারে ব্যুরোক্রেসি হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, কিংবা আমাদের শিক্ষক সমাজে হোক, সবসময় দুটো পক্ষই ছিল, বিএনপি আওয়ামী লীগ। আপনাদের পক্ষ মোটা দাগে, মোটা দাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শেষ করি, কি একটা ঘুষে জানো, আমি শেষ করি। তো স্বাভাবিকভাবে যখন ফ্যাসিস্টটা চলে গেছে, হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ পতন হয়েছে, তখন তো বিএনপি পন্থীরা সমস্ত সবাইকে বিএনপি পন্থী। তাহলে জামাতপন্থীদেরকে আলাদা করে দেন আপনারা, আপনাদের কাছে তো সেই ক্যাপাসিটি আছে। কিন্তু মেজরিটি না মেজরিটি নিরপেক্ষ চিনবো কেন? নিরপেক্ষ জামাত বললে তো ট্যাগ কেন? ট্যাগ কেন ভাই? যারা জামাত করে তারা জামাত করে না, তারা তো নিরপেক্ষ ভাই। ভাই নির্বাচন কন্ডাক্ট করছে কারা? আমি তো এই দায় কি আমি নিব? না, এই দায় আমার। আমি তো এর কথা বলছি, আমি তো বলছি যে নির্বাচন, এই দায় নির্বাচন অভিযোগগুলো ভাই, যে সেই অভিযোগগুলো তো ইতিমধ্যে নির্বাচন কমিশনও জবাব দিয়েছেন, বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনও জবাব। আপনারা কি কনভিন্স এই জবাবগুলো? এই কনভিন্সের মানে আপনি কনভিন্স কিনা? হ্যাঁ, না আমি তো কনভিন্স না, মানে আপনি তো নির্বাচিত প্রতিনিধি, তো আপনি কনভিন্স কিনা তো ম্যাটার করে। আপনি কনভিন্স, আচ্ছা, তার মানে উনি হচ্ছে বেসিক্যালি এই কোয়েশ্চন, এই ব্যাপারটা কনভিন্সড যে প্রক্টর বলছেন যে নীলক্ষেতে ব্যালট প্রিন্ট হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে আরেকজন শিক্ষক বলছেন যে নীলক্ষেত কি নিষিদ্ধ পল্লী, যে নীলক্ষেত থেকে ব্যালট প্রিন্ট করা যাবে না। নির্বাচন কমিশনার বলছেন নীলক্ষেত কি নিষিদ্ধ পল্লী, যে আমি কি তাদের বক্তব্যের সাথে একমত করেছি? আমি বলছি তারা যে জবাবটা দিয়েছে সর্বশেষ ফরমালি, সে জবাবটা দেবে। তাহলে এই জবাব তিনটার কন্ট্রাডিকশন আপনার কাছে ভাই, কন্ট্রাডিকশন সেটা জবাব তো ইউনিভার্সিটি প্রশাসন দিবে। আমি কনভিন্স বিরতিতে যেতে হবে। আমরা বিরতি থেকে ফিরে আমাদের যে আলোচনার ঝড় আমাদের টেবিলে উঠেছে সেই আলোচনা অব্যাহত থাকবে। নিউজ 24 এর সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধ্যমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের আলোচকরা রয়েছেন। আমি মেঘ আপনাকে দিয়ে আরেকবার শুরু করতে চাই। সেটি হলো, সামনের রাজনীতি কি ইসলামপন্থী বনাম মধ্যমপন্থী এরকম হতে যাচ্ছে কিনা? যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গায় বা প্রায় সবগুলো জায়গায় শিবির সমর্থিত প্যানেলের জয় আসছে, তাহলে কি আসলে এরকম অবস্থা তৈরি হতে পারে? আসলে এই লেভেলগুলা খুবই মানে ডিসকমফোর্টিং আর কি। আমি যখন বলতেছি ইসলামপন্থী, তাহলে তো আসলে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে শিবির বা এরকমই তো বোধহয় বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা ডানপন্থী মধ্যমপন্থীতে যেতে পারি। ডানপন্থী মধ্যমপন্থী আমার কাছে মনে হয় না সামনের দিনে বাংলাদেশের মধ্যমপন্থী রাজনীতি বলে যেটাকে আমরা ধরতেছি সেটার খুব বেশি কোনো মানে অবস্থান করতে পারবে। কারণ সোসাইটি যখন পোলারাইজড হয় তখন মানুষ আসলে প্রতিক্রিয়ার বিরুদ্ধে একটা স্ট্রং ফুল ফ্লেজেড অবস্থানই চায়। এখন আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি যাই হোক না কেন, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ছাত্রদল বা কোনো একটা সময় পর্যন্ত ছাত্রলীগ এরা নানান সময় বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল অবস্থান গ্রহণ করেছে। সো আসলে এটা পুরানো ডাইনামিক, এটা নতুন কোনো ডাইনামিক না। সবসময় ছাত্র রাজনীতিতে মূলত একটা প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল ডাইনামিক ছিল, এটা নতুন না। যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছাত্র শিবিরের শক্তিমত্তাকে আসলে দীর্ঘদিন নানান ফর্মে আসলে যেহেতু ছাত্র শিবির প্রকাশ্যে ছিল না, ফলে এটা শক্তিমত্তাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে সোসাইটিতে। সেই জন্য যখন ছাত্র শিবিরের ফলাফল এত ভালো হচ্ছে তখন মানুষজন অনেক বেশি কি বলবো এক ধরনের আতঙ্ক বোধ করছে বা এক ধরনের প্যানিক মোডে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু ভোট বিশ্লেষণ করে দেখি, যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী, এদের মধ্যে মিফতারা প্যানেল হিসেবে ভোট পেয়েছে আমার সাধারণ হিসাব বললেন 8, 9, 10 হাজার এই পর্যায়ে। কেউ কেউ হয়তো তার চেয়ে অনেক ভালো করেছেন, কিন্তু বেসিকলি 8, 9, 10 হাজার যদি আমি ধরি, যে তাহলে তাদের মানে ক্যাম্পাসের 1/4 স্টুডেন্ট হচ্ছে তাদের পলিটিক্সের সাথে অ্যালাইন্ড। আমাদের জন্য চ্যালেঞ্জটা হবে যে বাকি 3/4 যারা আছেন তাদেরকে কিভাবে অ্যালাইন করা যায়, তাদেরকে কিভাবে আমাদের রাজনীতির যে বয়ান বা আমাদের রাজনীতির যে ন্যারেটিভ তার মধ্যে আনা যায়। তো সেই কাজটাতে আসলে আমাদের সবার মধ্যে প্রতিযোগিতা হবে এবং হচ্ছে দেখা যাবে যে সেটার মধ্যে আসলে যারা ভালো করবেন বা যারা শিবির বিরোধী যে বিশাল অংশ শিক্ষার্থী রয়েছেন তাদেরকে প্রকৃতপক্ষে মোটিভেট করতে পারবেন, তাদের রাজনীতি সামনের দিনের শক্তিশালী হবে। এবং আমার মনে হয় যে সেই প্রতিযোগিতাটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হলে সেটাই ভালো, কারণ তাহলে মোটা দাগে রাজনীতির এক ধরনের মানে ছাত্র রাজনীতি এক অর্থে প্রগতিশীল হবে। কারণ আপনি একজন শিবির বিরোধী ভোটারকে যখন আকৃষ্ট করার চেষ্টা করছেন, নিশ্চয়ই আপনি মডারেট বা মধ্য ডানপন্থী কথা বলে তাকে আকৃষ্ট করতে পারবেন না। মানে কেউ আসলে কি বলবো মানে ফুল শিবির আর হাফ শিবিরের মধ্যে হাফ শিবির সিলেক্ট করবে না, ফুল শিবিরই সিলেক্ট করবে। যারাই গত এক বছর ডানপন্থী রাজনীতি করেছেন ক্যাম্পাসে, তারা বড় বড় কথা বলে বাংলাদেশ পন্থা অমুক তমুক বলার পর তাদের ফলাফল কি হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে যে আসলে ডিসকাউন্ট ডানপন্থী রাজনীতি আর চলবে না। ডানপন্থীদের বড় শক্তি আছে, ডানপন্থীরা ডানপন্থী রাজনীতি করবে। তার বাইরে যদি কাউকে প্রতিরোধ করতে হয় তাকে বোল্ডলি একটা প্রগতিশীল অবস্থান নিয়ে রাজনীতি। ধন্যবাদ। হামিম, একটু আপনার কাছে আসি। শিবিরের যেসব কর্মীরা আছে তারা আসলে কি এমন করেছেন তাদের ক্যাম্পাসে যেই কাজটা আসলে ছাত্রদল ঠিক মতো করতে পারেনি বা আপনাদের প্যানেল ঠিক মতো করতে পারেনি? আমাদের প্যানেল 5 আগস্টের পূর্বে ছাত্রলীগের সাথে মিলেমিশে থাকতে পারেনি, এটাই সবথেকে বড় সত্যতা। যদি পারতাম তাহলে শিক্ষার্থীদের তো সেই অবস্থানটা থাকতো হল পর্যায়ে। কেননা দেখুন, যারা ছাত্র শিবির করেছে তারা বিভিন্ন সময় ছাত্রলীগের আনুকল দেয় অথবা বিভিন্ন নামে বেনামে তারা কিন্তু যারা জেনারেল স্টুডেন্ট তাদের সাথে থাকতে পেরেছে। এবং 5 আগস্টের পরবর্তীতে শিক্ষার্থীরা একটা জিনিস ভাবলো যে এই তানভীর বাড়ি হামিম, এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 1 বছর ধরে যতবার ছাত্রলীগের বিচার চাই, মার্চ ফর জাস্টিস করেছে, শিবির তো এটা করেনি। কিন্তু একটা বিষয় যে আমাদের যারা পূর্বে হলে থেকেছে সবাই যে ছাত্রলীগ করতে বিষয়টা এমন না, অনেককে কিন্তু জোরপূর্বক, সবাই তো ভাই ফিনান্সিয়াল অবস্থা এক না, পারিবারিক অবস্থা এক না, অনেকেই শিক্ষার্থী যারা পড়াশোনা করে যারা হলে থাকতে চেয়েছে তাদের কিন্তু ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়েছে। তারা মনের ইচ্ছার বিরুদ্ধে যেও কিন্তু তাদের করতে হয়েছে, যারা নন পলিটিক্যাল। তো তারা একটা জিনিস ভেবেছে যে দেখো ছাত্রলীগ এই যে যারা শিবির এরা তো আগে ছাত্রলীগ করতো, এটা আমি জানি, সুতরাং ও কি আকাম কুকাম করছে এটা আমার জানা আছে। কিন্তু ছাত্রদল যে বারবার ছাত্রলীগের বিচার দাবি করছে, ছাত্রদল না জানি যে আমার একটা জোরপূর্বক যাওয়া মিছিলের ছবি দিয়ে আমাকে অন্যভাবে ট্রিট করে কিনা, এই ধরনের একটা শঙ্কা তাদের ভিতর ছিল। অর্থাৎ তারা এক ধরনের ডিসকমফোর্ট আমাদেরকে ভাবছিল যে নতুন করে ইনভাইট করে এদেরকে জেতালে তারা আমাদের সাথে কীরকম বিহেভ করবে।
এই জন্য আমার মনে হয়েছে তারা আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের সাথে তাদের এক ধরনের কিন্তু পার্থক্য তৈরি হয়েছে, অর্থাৎ শিবিরকে তারা একটু প্রায়োরিটাইজ দিয়েছে যেহেতু তারা 5 বছর একটা কোএক্সিস্টিং তাদের ভিতর ছিল। কিন্তু আমরা শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রমাণ পাচ্ছে যে আমাদের 5ই আগস্টের পরবর্তীতে আমরা বারংবার শিক্ষার্থীদের কাছে ফিরে যাচ্ছি, শিক্ষার্থী বান্ধব রাজনৈতিক ধারা অব্যাহত রাখছি। আমরা আশা করি যে আগামীতে সঠিক সময় যদি ডাকসু হয়, আপনি দেখুন এই ডাকসু নির্বাচনের আগে আমরা সকল প্যানেল সকল প্রার্থী কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম যে ক্যালেন্ডার ভিত্তিতে ডাকসু প্রয়োজন। আমরা এখন অপেক্ষায় থাকবো যে শিবির যেহেতু জিতেছে বলে আমরা ধরে নিচ্ছি, আগামী ডাকসুর যে সময়কাল অর্থাৎ 365 দিনের পরেই তারা তাদের দায়িত্ব ছেড়ে দেয় কিনা, এবং 365 দিনের আগেই আগামী যে ক্যালেন্ডার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রণয়ন করবে সেখানে ডাকসুর দিন তারিখ তারা নির্ধারণ করে কিনা, অর্থাৎ আমরা দেখে নেব তারা কথা দিয়ে কথা রাখে কি রাখে না। আরেকটা বিষয় দেখুন, আপনারা বলছেন শিবির জিতেছে, 1986 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলায় ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছিল, তখন প্রযুক্তির কারণে ধরা পড়েনি, সবাই বলতো যে হ্যান্ড অফ গড, অর্থাৎ সেই সময় কিন্তু ওটি গোল হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে কিন্তু প্রযুক্তি যখন এসেছে প্রযুক্তির ধারায় কিন্তু ওটা ধরা পড়েছে এবং ওটা কিন্তু এক ধরনের কলঙ্কিত ইতিহাস। সুতরাং আমরা বলছি শিবির জিতে গিয়েছে, কিন্তু এই যে জয়ের পরের দিন থেকেই বিভিন্ন সিস্টেমেটেড ইঞ্জিনিয়ারিং এই পত্রপত্রিকা মিডিয়াগুলোতে আসছে, এটাও কিন্তু একটি কলঙ্কিত অধ্যায়। আমি আসলে উদাহরণ দিতে আসলে ভুল হয়ে গেল কিনা, আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করব কিনা সেটা নিয়ে আমিও সংশয়ে আছি, কারণ পরবর্তীতে কিন্তু ম্যারাডোনা আসলে লিজেন্ড হয়ে আসলে পৃথিবীতে ছিলেন এবং দীর্ঘ সময় ধরে আমি জানি না আসলে ছাত্র শিবিরকে আপনি আসলে কোন উপাধি দিলেন। আমি একটু মিফতা আপনার কাছে যাই, আপনাদের কি আসলে সবাই ঈর্ষা করে নাকি আপনারা আসলে কোনো ধরনের মেকানিজম করেন, কোনটা? দুইটার একটাও না। এখানে ঈর্ষা বলতে আমরা কোনো কিছু বিশ্বাস করি না, আমরা মনে করি এটা প্রতিযোগিতা, মত ভিন্নতা, মত পার্থক্য, যেটাকে আমরা গ্রহণ করতে রাজি আছি। ভাইদের কিছু প্রশ্নের মানে জবাব দিই। ভাই মেঘদা শুরুতেই বললেন যে ইসলামপন্থী বলতেই শিবির, এইটা আসলে মোটামুটি ঠিক বয়ান নয়। না না, আমি তা বলি না, আমি বলছি উনি যখন ইসলামপন্থী বলতেছেন উনি শিবিরই বোঝাচ্ছেন, আমি বলছি হিজবুত তাওহীদ তো ইসলামপন্থী, কিন্তু হিজবুত তাওহীদ বোঝাচ্ছেন ইসলামপন্থী, আমরা যারা ইসলামী আদর্শ আমি বলছি যে যারা আল্লাহ রাসূলকে মেনে চলে, যারা ঈমান আনে, তারা প্রত্যেকেই ইসলামপন্থী, এটা নিয়ে কোনো ধরনের ডিবেট নাই। তো ইসলামপন্থী বলতেই শিবির বলতে ইসলামপন্থী, এই ধরনের ইকুয়ালাইজেশন উচিত না। দ্বিতীয় আলাপ হচ্ছে বাংলাদেশের প্রগতিশীলতা আসলে কি, গত 54-55 বছরের যে এস্টাবলিশমেন্ট, এরা তো নিজেদেরকে প্রগতিশীল হিসেবেই বলেছে। তো বাংলাদেশে আমরা প্রগতিশীলতা বলতে দেখেছি আসলে ইসলাম বিদ্বেষ, সিস্টেমেটিক্যালি ইসলামিক সিম্বল, ইসলামিক চিহ্ন, নামাজ, দাড়ি, টুপি, এগুলোকে ক্রিমিনালাইজ করা, এইটাই হইতেছে বাংলাদেশের প্রগতিশীলতা। বাংলাদেশের প্রগতিশীলতা মানেই ভারতীয় আধিপত্যবাদের গোলামি করা, আমরা এটাই দেখেছি। শাহবাগ কায়েম করা, বাংলাদেশের ফেসিবাদকে ইম্পাওয়ার করা, এটাই বাংলাদেশে মনে হয় না এই যে প্রগতিশীলতার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ দিয়ে রাজনীতি হবে। দ্বিতীয় আলাপ, ভাই বলতেছেন যে ছাত্রদলের হলে থাকেন, একবার বলছেন যে হলে কেউ থাকে নাই, ভাইরা হলে থাকতে পারেনি, কিন্তু আমি বলি যে ছাত্রদলের যে হল কমিটি দেওয়া হয়েছে, আমার হলে, আমার তো অনেক বন্ধু যাদের সাথে আমি গণরুমে থেকেছি, যারা পুরোটা সময় হলে ছিল, যে কয়েকজন ডাকসুতেও নির্বাচিত হয়েছে, তারা তো প্রত্যেকেই হলে ছিল। আমার হলে আমার বন্ধু মুজাহিদ যে হলে পাঠাগার সম্পাদক, সে তো হলে ছিল। তার সে ছাত্রলীগ কি মানে না ছাত্র ভাই হলে যারা ছিল তারা তো প্রত্যেকেই ছাত্রলীগের মিছিলে গিয়েছে। আমি তো সেটা বলছি, এইভাবে আপনি বললেন যারা নন পলিটিক্যাল তারা গিয়েছে, যারা পলিটিক্যাল, যারা পলিটিক্স করবো, আর তুমি ছাত্রলীগ সাথে হলে থাকবে, এটা তো আমি সেটাই বলছি, নন পলিটিক্যালদের ব্যাপারটা আলাদা। আমি বলতেছি যে ভাই বলতেছে যে ছাত্রদল মনের বিরুদ্ধে, তাহলে শিবির কি মনের পক্ষে থেকে মিছিলে গেছে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে বড় যে বিষয়টাকে অ্যাড্রেস করতে সবাই ভুলে যাচ্ছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে যে গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ ছিল, আচ্ছা হলে কত পার্সেন্ট ছেলে মেয়ে থাকে? হলে কত পার্সেন্ট ছেলে মেয়ে থাকে? ম্যাক্সিমাম 40%, ম্যাক্সিমাম যদি আমি বলি, এটা মানে যদি খুব বেয়ার মিনিমাম যাবে 35 থেকে 40%। ভাই বলছে হলে শিক্ষার্থীদের সাথে তাদের ইয়ানে, কিন্তু বাকি যে 65% বা 60% স্টুডেন্ট যারা আছে তাদের সাথে এনগেজমেন্টের কি? এখানে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ভোট দিয়েছে, যেটা ভাগাভাগি হয়ে গেছে, তাদের ভোট শুরবে নাই, এইটা কি কোনো ধরনের আলাপ হতে পারে? শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা আমাদের ভোট দিয়েছে। তাহলে আমি শেষ করি আমিন ভাই। দ্বিতীয় আলাপ হচ্ছে যে ভাই স্বীকার করলেন যে শিক্ষার্থীরা শিবিরকে প্রায়োরিটি দিয়েছে। এই বর্তমান ওপেন ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া, ফ্যাক্ট চেকিং এর যুগ, এই যুগে কেউ কোনো ধরনের সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং করবে সেটা ধরা হবে না, এটার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো জাস্ট রাজনৈতিক বান। শিক্ষার্থীরা শিবিরকে প্রায়োরিটি দেওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা কোনো ট্র্যাডিশনাল পলিটিক্সে যাই নাই। আমি একটু শেষ করি নাই যে আমরা ট্র্যাডিশনাল পলিটিক্সে যাই নাই, আমরা ভাইগিরি রাজনীতিতে যাই নাই, গ্রুপিং এ যাই নাই। আপনার কাছে ফিরে আসবো, কিন্তু আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা বিরতির পর যখন ফিরবো তখন মিফতাকে সাথে নিয়ে আমরা বাকি আলোচনা কন্টিনিউ করবো, সাথে থাকুন।
বিরতির পর স্বাগত। চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। মিফতা আপনার কাছে যাচ্ছে, আপনি শেষ করবেন। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সর্বোচ্চ আমাদের কমিটমেন্ট রক্ষার জন্য চেষ্টা করব এবং আমরা আমাদের এটার জন্য কাজ করে যাচ্ছি যে ডাকসু যে যাতে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়ত ভাইয়ের প্রশ্ন উত্তরটা আমি শেষ করে নিই, সেটা হচ্ছে যে শিবিরকে বেছে নেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা, যে গত 17 বছরের ছাত্র রাজনীতি, যে ভাই পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট, প্রোটোকল, একসাথে দল বেঁধে চলা, যেটা শিক্ষার্থীদের মনস্তত্ত্বে এক ধরনের খারাপ প্রভাব রেখেছে এবং ছাত্র শিবির এই ধরনের কোনো কাজে এঙ্গেজ হয় না। ছাত্র শিবির যতটুকু চেষ্টা করেছে তার রিসোর্সকে মোবিলাইজ করে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করেছে এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের আমাদের আচরণ, আমাদের ব্যবহার এবং আমাদের সাথে তো তারা মিশেছে। আমরা তো 5 বছর ধরে ক্যাম্পাসে আছি, এই জন্যই শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নিয়েছে। এজন্য আমরা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। সামনের দিনগুলোতে এই ছাত্র হল সংসদ নির্বাচনগুলো কি রেগুলার বেসিসে হবে কিনা? রেগুলার বেসিসে হবে কিনা তার থেকে আজকের যে শিরোনাম ডাকসু জাকসু রাকসু চাকসু, একটি বিষয় আপনি দেখুন যে আমাদের কিন্তু পরিবর্তন ঘটছে। অর্থাৎ প্রথমে যে বিভিন্ন ধরনের সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং হয়েছিল সেগুলো কিন্তু দিনে দিনে প্রমাণিত হওয়ার ফলে দিনে দিনে এখন সহজে এগুলো দুর্ভেদ্য হয়ে যাচ্ছে। ঠিক এরকম এই শেষ একটি উদাহরণ, সেটা হচ্ছে 1981 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের খেলায় সর্বপ্রথম অন্যায় হয়েছিল, দুর্নীতি হয়েছিল একটি খেলায়। 1 বলে 6 রান লাগে নিউজিল্যান্ডের, তখন কিন্তু আপনার অস্ট্রেলিয়ান এক বলার আন্ডার আর্ম বল করেছিল, অর্থাৎ বল এইভাবে না করে এইভাবে ঢিল ছুঁড়ে মেরেছিল। সেটা বল হয়েছিল ঠিকই, অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে কিন্তু ক্রিকেটের স্পিরিটে আঘাত আনা, স্পিরিটের সাথে না যায় সেটিকে কিন্তু আপনার ব্যান করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ছাত্রদের স্পিরিটের সাথে এই যে অন্যায় 5 আগস্টের পরবর্তীতে এসে ভোটের ব্যবস্থা নিয়ে যে সংশয়, সেই সংশয় যাচ্ছে না বলে ডে বাই ডে এই অবস্থা কিন্তু উত্তরণ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। মেঘ, আপনার কাছে। এনজিওয়াইজেশন এবং প্রতিক্রিয়াশীলতা দিয়ে সাময়িকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য ভালো করা সম্ভব, কিন্তু বাংলাদেশের একটা দীর্ঘ ইতিহাস আছে। বাংলাদেশের ইতিহাসে শেষমেশ আমরা এখনো বিশ্বাস করি যে একটা নির্বাচন তো আর 2-3টা নির্বাচন হোক, আসলে যত মানুষ যত প্যানিক করতেছে এত প্যানিক করার কিছু নেই। বাংলাদেশে আসলে পরিস্থিতি ঘুরবে এবং বাংলাদেশে যারা প্রগতির পক্ষের শক্তি তাদের অবস্থান এখন যা আছে তার থেকে অনেক ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আশা করি আজকে আমরা একটা খুব চমৎকার আলোচনা দর্শকদের উপহার দিতে পেরেছি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।